আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বলেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি পর্যন্ত এখানে থেকেই আন্দোলন চলবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানাতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী GM মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, শিক্ষকদের কর্মবিরতির সার্বিক কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এমপিওভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে রয়েছে শহীদ মিনারে। এদের 3 দফা দাবি, এর মধ্যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে কিন্তু এরা মূলত এরা আন্দোলন করছে। গতকাল থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। গতকাল প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জের কারণে এবং পুলিশের বল প্রয়োগের কারণে তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছে এবং সেই সময় বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি তারা জানিয়েছে। একই সাথে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও আমরা পরবর্তীতে জেনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে তারা কিন্তু আজকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যে তাদের যে 3 দফা এটি যদি হয় তাহলে কিন্তু তারা 1 দফা কর্মসূচি দিবেন এবং তারা আরো কঠোর থেকে কর্মসূচি যাবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। যদিও গত 5 তারিখে অর্থাৎ 5 অক্টোবর দিবসে তাদেরকে বাড়ি ভাড়া 500 টাকা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু তারা সেই 500 টাকা বাড়ি ভাড়াকে প্রত্যাখ্যান করে তারা 20% দাবি করেছে এবং সাথে তার 2টি মিডিয়া মোট 3 দাবি নিয়ে তারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছে। আমরা হয়তো অপেক্ষা করছি পরবর্তীতে হয়তো আসলে এই আন্দোলন কোন দিকে গড়ায় বা তারা আসলে কি কর্মসূচি দেয় বা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হয় কিনা বা এটি হয়তো পরবর্তীতে জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গেল রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সাংবাদিক সহ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবির ভিপি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা কাজ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে, কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না। ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 400 নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। রাত 12টায় ভোট চাইতে পারবেন প্রার্থীরা। এর মধ্যে সকাল থেকে শুরু হয়েছে তাদের ব্যস্ততা। বিভিন্ন হল, রেল স্টেশন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায়
ভোটারদের সঙ্গে কাজ করছেন মতবিনিময়। এদিকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও। সুষ্ঠু নির্বাচনের উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর 12টি প্যানেলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবেন প্রার্থীরা। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? জি ফাহমিদা, আসলে দীর্ঘ 3 দশক পর যেহেতু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্যই এটার জৌলুস কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকেও কিন্তু আরেকটু বাড়তি। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আলাদা আনন্দ বিরাজ করছে। বিশেষ করে যারা প্রার্থীটা আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন আসলে তারা চেষ্টা করবেন আসলে এই ক্যাম্পাসটাকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য, এবং এই ক্যাম্পাসে যেহেতু আসলে আবাসন এবং একই সাথে যাতায়াতের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসলে 12টি প্যানেল কাজ করছে, প্রত্যেকটি 12টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রত্যেক প্যানেল থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু তারা কিন্তু বলছেন তাদের যে সমস্যাগুলো আছে শিক্ষার্থীদের, সেগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলছেন আসলে যেহেতু জীবনে এই প্রথমবারের মতো তারা একটি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেই জন্য কিন্তু তারা বুঝে শুনে ভোট দিবেন। জেনে আবাসন এবং যাতায়াতের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তাদেরকেই তারা ভোট দেবেন। আমরা একটু কথা বলবো ছাত্রদল থেকে মনোনীত জিএস প্রার্থী, আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে তিনি যে ইশতেহারগুলি ঘোষণা করেছেন সেগুলোর ব্যাপারে তারা আসলে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পারবেন একটু জানতে পারবো। আপনি যদি আসলে আমাদেরকে বলেন আসলে দীর্ঘ 3 দশক পর নির্বাচন হচ্ছে, আসলে কেমন হবে বলে মনে করেন? আসলে আমরা সবাই আনন্দিত। আমাদের ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সব সংগঠন শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং তাদের যে মনের কথা, তাদের যে চিন্তা ক্যাম্পাস নিয়ে সেগুলো বলছে। তো সেই জায়গায় আমরাও আমাদের ইশতেহার দিয়েছি, 8 দফা ইশতেহার। তো সেই ইশতেহারগুলো আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি হাতে হাতে, এবং আমাদের যে ইশতেহার তৈরি হয়েছে সেগুলো আসলে শিক্ষার্থীদের মনের কথা সেগুলি, কারণ তাদের মতামত নিয়ে আমরা তারপরে ইশতেহার তৈরি করছি। আমাদের ইশতেহারে যেগুলো দিয়েছি আমরা 1 বছরের ভিতরে এগুলো অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব। যেহেতু ছাত্র সংসদের কাজ হচ্ছে, সেগুলো মূল কথা হচ্ছে ছাত্র সংসদের সকল ক্ষমতা কিন্তু বিসির কাছে। তো সেই জায়গায় আমাদের চেষ্টা থাকবে যে বিসি এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নিয়ে যেন আমরা আমাদের যে ইশতেহার সেগুলো বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যা সেগুলোর মধ্যে আবাসন, পরিবহন, খাদ্য, মেডিকেল সেন্টার। তো আমরা আমাদের মৌলিক যে অসুবিধা এগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়েছি। তার পাশাপাশি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণাকে এগিয়ে নেওয়া, সাংস্কৃতিক কাজকে এগিয়ে নেওয়া, পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ আমরা বিভিন্ন বিষয় আমাদের ইশতেহারে তুলে ধরছি, এবং আমরা নির্বাচিত হলে আমাদের ইশতেহার অক্ষরে অক্ষরে পূরণ করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাকসু এবং জাকসুতে আসলে ফলাফল নিয়ে অনেকটা বিলম্বিত হয়েছে, এখানে কি সেরকম কিছু হবে বলে কি মনে করেন কিনা? এখানে আমি বিলম্বিত হওয়ার ওইরকম আশঙ্কা দেখি না। আজকে নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক আছে, তো সেখানে আশা করি এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে। নির্বাচনের ফলাফল বিলম্বিত না করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ যত বিলম্ব হয় তত নানান ধরনের চিন্তা থাকতে পারে। তো আমি চাই যে নির্দিষ্ট যে সময়, সেই সময়ের মধ্যেই স্বচ্ছতার মাধ্যমে সবার মাধ্যমে যেন সুন্দরভাবে আমাদের নির্বাচনের ফলাফল দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ছাত্রদলের এজিএস প্রার্থীর বক্তব্য। তিনি জানালো আসলে যত দ্রুত সম্ভব তত আসলে এই ফলাফলের তারা প্রত্যাশা করতেন, এবং একই সাথে নির্বাচন কমিশনার কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বেশ কয়েক দফায় কিন্তু প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছেন নির্বাচন নেওয়ার জন্য, এবং নির্বাচন কর্মকর্তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতেন। শুধুমাত্র ভোটের দিন শুধু ভোটটা গ্রহণ করবেন, এবং শুধুমাত্র ভোট কক্ষ ছাড়া বাকি প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা থাকবে এবং বাইরে এলইডি স্ক্রিন থাকবে, যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সাথে 2টি কেন্দ্র মিলিয়ে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং ভিজিলেন্স টিম নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আসলে নির্বাচন কমিশনের সাথে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং পুরো ক্যাম্পাস জুড়ে এই মুহূর্তে কিন্তু একেবারে উৎসবের আমেজ বইছে। যেহেতু আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন, সেই জন্য প্রার্থীরা প্রত্যেক শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের অভিমত ব্যক্ত করছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকারীদের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে আইএফএডি সভাপতি আলভারো লাউরির সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনুস এই প্রস্তাব দেন। বলেন, এই তহবিল দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং যুব, কৃষক, নারী এবং মৎস্যশিল্পে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালুর সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। রাজধানী গুলিস্তানের প্রধান সড়কে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। এতে শুরু হয়ে গেছে যানবাহন চলাচলের পথ। তার উপর মাঝ রাস্তায় যাত্রী ওঠাতে কিংবা নামাতে গিয়ে বন্ধ করে দেওয়া হয় পুরো সড়ক। এতে তৈরি হচ্ছে যানজট। একই অবস্থা মিরপুরেও। সেখানেও সড়কের উপর গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড, অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বিআরটিএ কিংবা পুলিশ। মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সড়কে গণপরিবহনগুলো কতটা নিয়ম মানে তার প্রমাণ রাজধানীর এই ছবি। ব্যস্ত সড়কে হাত তুলতেই থেমে গেল বাস। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোলা হলো যাত্রী। সঙ্গে সঙ্গে থেমে যায় পিছনের সব যানবাহন। এভাবে ইচ্ছাকৃতভাবে থেমে থেমে যাত্রী তুলে কৃত্রিম যানজট তৈরি নিত্যদিনের ঘটনা। এতে বহু মানুষ বিরক্ত ও ভোগান্তিতে পড়লেও চালকদের নেই কোনো অনুশোচনা। রাজধানীর বিভিন্ন সড়কে এভাবেই কৃত্রিম যানজট তৈরি করা হয়। হুটহাট মনে করেন ব্রেক করে দেয় রাস্তার মাঝখানে। এদেরকে আপনার সার্জেন্টরা কিছু বলতেছে না। যাত্রী রানিংয়ে উঠাই, আমরা এই যানজট পড়লে রানিং উঠাই। শুধু তাই নয়, রাজধানীর গুলিস্তানে প্রধান সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। চলাচলের সড়কে প্রতিদিনই এভাবে পার্কিং করে রাখা হয় বেশ কয়েকটি পরিবহনের অসংখ্য বাস। এতে চলার পথ শুরু হয়ে জটলা তৈরি হলেও পুলিশ কিংবা বিআরটিএ যেন নীরব দর্শক। গুলিস্তান টেক সেন্টারের সামনে থেকে আমাদের গাড়ি যায়, এখান থেকে হলো মূল কাউন্টার, এখান থেকে ছাড়বে। বিআরটি এটা কিভাবে অনুমোদন দিল? যে বাসের ইন্ডিকেটর নাই, নষ্ট, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কোনো কিছু করে না। গুলিস্তানের মতো অবস্থা মিরপুর 1 নম্বর গোল চত্বরেও। প্রধান সড়কে গড়ে উঠেছে অবৈধ লেগুনা স্ট্যান্ড, অথচ পুলিশের নাকের ডগায় চলছে এমন কর্ম। এ নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে পুলিশ ও বিআরটিএ। যে আমাদের রেজিস্ট্রেশনকৃত বা আমাদের অনুমোদনকৃত গাড়ির চেয়ে অধিক গাড়ি চলছে, তারা যত্রতত্র চলছে উইদাউট পারমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের এই বিষয়ে স্ট্রিক্ট মনিটরিং করে তাহলে এটা কমে আসতে বাধ্য। চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো, সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে গণপরিবহন চললে এসবের সমাধান হবে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক। এটা কেউ চাচ্ছে না, কারণ যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। অধ্যাপক হাদিউজ্জামানের মতে, সবার দায়িত্বশীল আচরণই পাল্টে দিতে পারে রাজধানীর চেহারা। তার কোনো নিয়োগপত্র নাই। মোহাম্মদ সায়েম, RTV। যাত্রীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে কুমিল্লা সিলেট মহাসড়ক। গেল 2 বছরে মহাসড়কটিতে 107টি দুর্ঘটনায় 92 জনের মৃত্যু হয়েছে। সরকারি বরাদ্দের অভাবে অনিশ্চয়তায় আটকে আছে 4 লেনের প্রকল্প। বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিনই খানাখন্দে পড়ে বিকল হচ্ছে যানবাহন। সড়কটি দ্রুত সংস্কার ও 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 2022 সালের 13 সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন পায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প। 2026 সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হবার কথা থাকলেও অর্থায়নের অভাবে এখনো কাজ শুরু হয়নি। দীর্ঘদিন সংস্কার না করায় মহাসড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। গত 2 বছরে অন্তত 160টি দুর্ঘটনা হয়েছে মহাসড়কটিতে। এতে প্রাণ হারিয়েছেন 92 জন। কুমিল্লা মহাসড়কে গাড়ি চালায় কোনোদিন শান্তি পাওয়া যায় না, রাস্তাঘাট সব সময় ভাঙ্গাচুরা লাগিয়ে থাকে। আমরা অনেক ভোগান্তিতে আছি বর্তমানে।
আমাদের চলাচলের জন্য খুব সমস্যা। সরকারের কাছে আমার অনুরোধ, এই সড়কটির দিকে যেন একটু দৃষ্টি আকর্ষণ করেন। সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এসব জায়গাগুলোতে বেশি খারাপ হয়ে গেছে, এইসব জায়গাগুলোতে মেরামত কাজের জন্য আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান আছে। বর্তমানে সড়কটি 18 ফুট চওড়া, 4 লেন হলে প্রস্থ বের হবে 60 ফুট। দীর্ঘতির যানবাহনের জন্য থাকবে দুই পাশে সার্ভিস লেন। জনদুর্ভোগ ও দুর্ঘটনার প্রাণহানি কমাতে দ্রুত প্রকল্পটি পুনরায় চালুর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। জলবায়ুর পরিবর্তনের কারণে বেড়ে চলছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বজ্রপাত ইত্যাদি মোকাবেলায় ব্যস্ত পৃথিবীবাসী। শুধু তাই নয়, মানবসৃষ্ট দুর্যোগেও ভারসাম্য হারাচ্ছে ধরিত্রী। জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জায়েদ রহমানের রিপোর্ট। বন্যা, শৈত্যপ্রবাহ, খরা, ভূমিকম্প, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, ভূমিধস, বজ্রপাত, সুনামি, দাবানল সহ নানান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পৃথিবী। প্রযুক্তিগত উৎকর্ষে প্রভাব পড়েছে জলবায়ুতে, বেড়েছে দুর্যোগ, তেমনি বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বীমা ও পুনর্বীমা সংস্থার তথ্য মতে 2024 সালে আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত $2.4 ট্রিলিয়ন, যা 23 সালের তুলনায় 6% বেশি। এর সাথে বেড়ে চলেছে মানুষসৃষ্ট দুর্যোগও। তথ্য বলছে, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরে আর্থিক ক্ষতি গড়ে $300 কোটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্টি দুর্যোগ বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানা দুর্যোগের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ক্লাইমেট চেঞ্জের যে মিটিগেশনের জন্য আমাদের যে প্রস্তুতি, এটা নিতে হবে এবং অ্যাডাপ্টেশনও করতে হবে। মিটিগেশন করে আমি পারলাম না, সি লেভেলের উচ্চতা বাড়তে থাকে, তখন কি করতে হবে, আমি কিভাবে এর সাথে খাপ খেয়ে থাকতে পারবো, এই ব্যবস্থা। তো এই প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়াইডেও চলতেছে এবং আমাদেরও অনেক ফান্ডেড প্রজেক্ট আছে, অনেকেই করতেছে। কিন্তু ওই যে বললাম, প্রজেক্ট শেষ হয় কিন্তু তার আউটপুটটা আমরা আর কন্টিনিউ করতে পারি না। এটাই আমাদের সমস্যা। আমাদের এখন এই দিকে নজর দিতে হবে। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এটিকে যথার্থ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু স্থিতিস্থাপকতা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান। জনগণকে ইনভলভ করে এবং আমাদের যে এক্সিস্টিং অর্গানাইজেশন, সবাই সম্মিলিতভাবে যদি আমরা প্ল্যান্ড ওয়েতে যদি কাজ করি, এটাই বলি আমরা কম্প্রিহেন্সিভ। সমন্বিতভাবে কাজ করা, সমন্বিতভাবে কাজ করলে আমরা দুর্যোগকে অবশ্যই প্রশমন করতে পারব। দুর্যোগ ঝুঁকি শনাক্ত করা গেলে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি। আমরা প্রজেক্ট শেষ করে আর এটার আর ফলো আপ করি না। এটা জাহিদ রহমান, RTV, ঢাকা। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6-এ। রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শনিবার আরও 5 জনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার জামাল আর নাসেল জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদ্যপান করলে শনিবার থেকে একে একে করে 5 জন অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্দার মোহাম্মদ লালটু নামে আরও একজন মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় আরও 3 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে টাইগ্রেসরা। এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সহ অধিনায়ক নাহিদা আক্তার জানালেন, ব্যাটিংয়ের উন্নতির জন্য চেষ্টা করছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বিশাখাপত্তমে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। মুমসাদ দিনুরের রিপোর্টে বিস্তারিত।
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দুর্দান্তভাবে শুরু করেছিল নিজেদের বিশ্বকাপ মিশন, কিন্তু এরপরেই খেই হারিয়েছে দল। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হার আর নিউজিল্যান্ডের বিপক্ষে পুরোপুরি বিধ্বস্ত হয় সারোয়ার ইমরানের শিষ্যরা। ফলে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই নিগার সুলতানা জ্যোতির দল। স্বস্তিতে না থাকার বড় কারণ দলের ব্যাটিং ব্যর্থতা। আরও স্পষ্ট করে বললে ব্যাট হাতে দলের সেরা ব্যাটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অফ ফর্ম। শেষ 3 ইনিংসে তার রান 23, 0 ও 4। অবশ্য সহ অধিনায়কের বিশ্বাস প্রোটিয়াদের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে জ্যোতিসহ পুরো ব্যাটিং ইউনিট। ক্যাপ্টেন আসলে দলের মূল ব্যাটসম্যানদের একজন, তার ব্যাটে আপাতত এখন পর্যন্ত রান নাই, এটা কি দলের জন্য চাপ হচ্ছে কিনা? না, আমার কাছে সেরকম কোনো কিছু মনে হয় না, কারণ আমি জানি আমাদের টিমে যে আরও যারা ব্যাটার আছে তারা ক্যাপাবল। অবশ্যই ক্যাপ্টেন আমাদের জ্যোতি আপু যেভাবে আসলে খেলে আসে, এটা আমাদের জন্য অনেক আত্মবিশ্বাস দেয়। আমি আশা করবো জ্যোতি আপু ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে আরো ভালো করবে। অপরদিকে বোলাররা এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করেছে। চলতি বিশ্বকাপে বোলিং গড় অর্থাৎ উইকেট প্রতি রান খরচার দিক থেকে মারুফাদের চেয়ে এগিয়ে আছে শুধুমাত্র ইংল্যান্ডের মেয়েরা। তাই বলা যায় প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংই সবচেয়ে বড় চিন্তার নাম। এদিকে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছে একদম উল্টো। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 69 রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের পর নিউজিল্যান্ড ও ভারতকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। মুমসাদ দিনুরি, RTV। ফুটবলের খবর। পর্যাপ্ত সময়, দারুণ সব সুযোগ সুবিধা ও ভারসাম্যপূর্ণ দল নিয়েও গত কয়েক বছরে প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হওয়ায় প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার উপর ক্ষোভ ঝেড়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। হংকংয়ের বিপক্ষে একাদশ নির্বাচন, ফরমেশন ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এমন বাস্তবতায় বাফুফুকে হ্যাভিয়ের বিকল্প খোঁজার পরামর্শ এসেছে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সিঙ্গাপুরের বিপক্ষে হারের ক্ষতটা শুকানোর আগেই হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্ব পেরোনোর দারুণ সুযোগটা এবারও হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশ সবাই। হারের দায় গিয়ে পড়েছে কোচ হাভিয়ের কাবরেরার উপর। তার কৌশল, ম্যান ম্যানেজমেন্ট ও একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররা। সেই সঙ্গে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রত্যাশিত একাদশ নিয়ে ধারণা দিয়েছেন তারা। গোলকিপার শ্রাবণকে দিয়ে স্টার্ট করানো উচিত, দুই সেন্টার ব্যাকে তপু বর্মন এবং শাকিল আহাদ তপু, রাইট ব্যাকে হয়তো তাজউদ্দিন এবং লেফট ব্যাকে জায়ানকে দিয়ে স্টার্ট করানো উচিত, মাঝখানে সমিত সুম, হামজা এবং ছোট সোহেল রানা হলে ভালো হয়। সামনের দিকে হয়তো ফাহমিদুল, রাকিব এবং মুরসালিনকে দিয়ে স্টার্ট করলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। কোচ বুঝতে পারে যে কোন প্লেয়ারটার ভিতরে কি আছে এবং তার ভিতর থেকে আদায় করে আনাটা, সেই জায়গাটা থেকে আমি মনে করি কাবরেরা সেই জায়গাটায় আমার কাছে তারও অনেক অভিজ্ঞতার ঘাটতি আছে। হামজা, সমিতদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের জন্য বিকল্প ওস্তাদ খোঁজার তাগিদ সাবেকদের। কাবরেরাকে পরিবর্তন করা উচিত এই কারণে, কারণ তাকে 3 বছর ধরে সময় দেওয়া হয়েছে। বাংলাদেশের ফুটবলের তেমন কোনো ইম্প্যাক্টেড ফুটবল সে দেখাতে পারেনি এবং তার যে কৌশলগত যে প্রবলেম রয়েছে সেই কারণেই কিন্তু ম্যাচের পর ম্যাচ বাংলাদেশ ভালো করতে পারছে না। কারণ এই মুহূর্তে যে জাতীয় দল রয়েছে সেখানে একজন হাই প্রোফাইল ভালো কোচ হলে আমার কাছে মনে হয় যে দলটা অর্গানাইজ হতে পারবে। কোচ চেঞ্জ না হলে আমার মনে হয় যে ভালো কিছু আশা করা যায়। আমরা যত ভালো প্লেয়ার আন না কেন, কার কোথায় খেলাতে হবে সেটাই যদি আপনি ঠিক মতন না আপনি সার্ভ করতে পারেন, তাহলে আপনি তো রেজাল্ট আশা করেন না। কীভাবে আশা করবেন? 2003 সালে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ড্র করা ম্যাচে গোল করা টিটুর মতে বাফুফেকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। অভিজ্ঞতাটা কিন্তু কাবরেরার অনেক কম। আমাদের লক্ষ্য, টার্গেট কিন্তু সবসময় উপরে দেখি। আমাদের টার্গেট কিন্তু এশিয়ান বেস্ট টিম হওয়ার। সো সেই মানে যখন যেতে যাব আমাকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সড কোচ দরকার আছে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।